আচ্ছা, কতদিন আমরা কি বায়ো ইকুইভ্যালেন্ট পড়াইছি তাই না? বলেন তো বায়ো ইকুইভ্যালেন্ট কাকে বলে? স্যার ওষুধের পরিমাণটা বোঝায় আর কি, মানে কতটুকু ওষুধের পরিমাণ। বায়ো ইকুইভ্যালেন্টের ডোজ কি? তাহলে ডোজ কাকে বলে? নির্দিষ্ট পরিমাণ কতটুকু, কত পরিমাণ কতটুকু খাবে। তাহলে ডোজেস কাকে বলে? পরীক্ষাতে আল্লাহর রহমতে সব লেখা আসবে না, এরপরে কি হবে? এইভাবে লিখলে কিচ্ছু হবে না। দেখেন একটা টার্মের সুনির্দিষ্ট একটা জিনিসকে ইন্ডিকেট করে প্রত্যেকটা টার্ম, তাই না? ডোজেস এক জিনিসকে বোঝায়, ডোজেস ফর্ম এক জিনিসকে বোঝায়, বায়ো অ্যাভেলেবিলিটি এক জিনিসকে বোঝায়, বায়ো ইকুইভ্যালেন্ট আরেক জিনিসকে বোঝায়, তাই না? থেরাপিউটিক ইকুইভ্যালেন্ট ঠিক আরেক জিনিস। কিছুটার সাথে কিছুটা পার্শ্বিকভাবে মিল থাকলেও সম্পূর্ণ জিনিস কিন্তু আলাদা। ঠিক আছে, এইটুকু মাথায় রাখতে হবে। ওকে, এরপরে টার্মগুলোর নাম বলেন কি কি আছে? থেরাপিউটিক ইকুইভ্যালেন্টের পরে লাস্ট যে পড়ানো হয়েছে এরপরে কি আছে? প্রোডাক্ট পর্যন্ত পড়ানো হয়েছে না আপনাদের? হ্যাঁ, প্রোডাক্টের পরে কি? এনজাইম ইন্ডাকশন, এনজাইম ইনহিবিশন, তাই না? কি কি আছে কি বলেন? এনজাইম ইন্ডাকশন, এনজাইম ইনহিবিশন, ইন্ডাকশন, সাম এনজাইম ইন্ডাকশন, ইনহিবিশন আর কি? এনজাইম ইনহিবিটর, তারপর প্লাজমা হাফ লাইফ, তাই না? হাফ লাইফ। হ্যাঁ হ্যাঁ এরপরে কি আছে? রিসেপ্টর, তারপর অ্যাফিনিটি, ইফিকেসি, পোটেন্সি, পটেন্সি, অ্যাগনিস্ট, অ্যাগোনিস্ট, অ্যান্টাগনিস্ট, তাহলে শেষ এইটাই করবো না? আচ্ছা আজকে পড়ার দিকে শেষ হয়ে গেছে। স্যার তাহলে এটা কি আগেরটাই সিস্টেম ক্লাস? হ্যাঁ, তিনটা থেকে সিস্টেম। ঠিক আছে, আপনার ক্যালেন্ডার পাইছেন জি স্যার। এবছরে? নাও পাইছে, আপনারা কেউ পান? ঠিক আছে, ক্যালেন্ডার নিয়ে যান যাওয়ার সময়। আচ্ছা, এনজাইম ইন্ডাকশন, এনজাইম ইনহিবিশন শব্দটা দেখেন, এনজাইমের সাথে তো আমরা পরিচিত, তাই না? এনজাইমগুলোর সাথে আমরা পরিচিত না? আমরা বিভিন্ন ডাইজেস্টিভ এনজাইমের নাম শুনছি, এনজাইমগুলোর কাজ জানি আমরা। ম্যাডাম, এনজাইমগুলোর কাজ কি? এনজাইমগুলো হচ্ছে প্রভাবক, ঠিক আছে, বায়োক্যাটালিস্ট। এরা বিভিন্ন রিঅ্যাকশনকে কি করে? প্রভাবিত করে, বিভিন্ন রিঅ্যাকশন ঘটাতে সাহায্য করে। আমাদের দেহের ভিতরে যত ধরনের বিক্রিয়া হয় সব বিক্রিয়াগুলোকে কি বলে? বায়োকেমিক্যাল রিঅ্যাকশন। আর এই বায়োকেমিক্যাল রিঅ্যাকশনগুলোর প্রভাবক হিসেবে কাজ করে কি? এনজাইম। প্রভাবকগুলা কি? বিক্রিয়া শেষে অপরিবর্তনীয় থাকে। এনজাইমগুলো কি? বিক্রিয়া শেষে নিজেদের কোনো পরিবর্তন হয় না, রিঅ্যাকশনকে পরিবর্তন করে। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের শরীরের সবচেয়ে বড় মেটাবলিক অর্গান কোনটা, যেখানে সবচেয়ে বেশি রিঅ্যাকশন হয়? লিভার। লিভার। তাহলে লিভারে ম্যাক্সিমাম অ্যামাউন্টের এনজাইম থাকবে। ঠিক আছে, তাহলে এনজাইম ইন্ডাকশন আর এনজাইম ইনহিবিশন কাকে বলে? দেখেন, এটা আমরা কোন ড্রাগকে ইন্ডিকেট করতেছি। ঠিক আছে, এনজাইম ইন্ডাক্টর কারা? যে সকল ড্রাগ, তার মানে কি কিছু ড্রাগ আছে। এনজাইম ইনহিবিটর কারা? যে সকল ড্রাগ কি করে? আমাদের যে মাইক্রোজোমাল এনজাইম, হেপাটিক, হেপাটিক মানে কি? লিভার, তাই না? হেপাটিক মাইক্রোজোমাল এনজাইম, তার মানে কি যে এনজাইমগুলো ড্রাগকে ভাঙতে পারে। আমরা যে ড্রাগগুলো খাচ্ছি ওই ড্রাগের ফার্স্ট পাস মেটাবলিজম করতে পারে। ফার্স্ট পাস মেটাবলিজম কাকে বলে ম্যাডাম? জি স্যার, ফার্স্ট পাস মেটাবলিজম কাকে বলে? রোহন বলেন, ফার্স্ট পাস মেটাবলিজম কাকে বলে? ফার্স্ট পাস মেটাবলিজমের আরেকটা নাম হচ্ছে প্রি সিস্টেমিক মেটাবলিজম। তাহলে প্রি মানে কি? পূর্বে। সিস্টেমিক সার্কুলেশনে ঢোকার পূর্বে যে মেটাবলিজম, পূর্বে যে যতটুকু থাকে, হ্যাঁ, যে মেটাবলিজমটা হচ্ছে সেটাকে আমরা কি বলতেছি? প্রি সিস্টেমিক মেটাবলিজম বলতেছি। ঠিক আছে, তাহলে প্রি সিস্টেমিক মেটাবলিজমকেই আমরা বলতেছি ফার্স্ট ক্লাস মেটাবলিজম, তাই না? তাহলে এখন দেখেন লিভারে যে মেটাবলিজম হয় ড্রাগের, তাই না? তাহলে লিভারে ড্রাগের মেটাবলিক এনজাইমগুলো কি? মাইক্রোজোমাল এনজাইম। ঠিক আছে, লিভারে ড্রাগটা যে ভাঙবে কোন এনজাইম দিয়ে ভাঙবে? মাইক্রোজোমাল এনজাইম ভাঙবে। এখন দেখেন যে সকল ড্রাগ
লিভারের মাইক্রোজোমাল এনজাইমের অ্যাক্টিভিটি কমায় দিবে। যদি কোনো ড্রাগ লিভারের মাইক্রোজোমাল এনজাইমের অ্যাক্টিভিটি কমায় দেয়, তাহলে এনজাইমগুলো কি ড্রাগের ভাঙনটা কম ভাঙবে না? যে এনজাইমগুলো ড্রাগ ভাঙতো সেই এনজাইমগুলোর অ্যাক্টিভিটি যদি কমে যায় তাহলে কি হবে? ড্রাগটা কম ভাঙবে, মানে কি ফাস্ট পাস মেটাবলিজম কম হবে। এটুকু তো বুঝছি। যদি এনজাইমগুলো কাজ কম করে ফাস্ট পাস মেটাবলিজম কি হবে? কম হবে। আবার এনজাইমগুলো যদি কাজ বেশি করে আগের তুলনায়, নরমাল কাজ তার থেকে যদি বেশি করে কোনো ড্রাগের প্রভাবে, ঠিক আছে, তাহলে কাজ যদি বেশি করে কি হবে? ফাস্ট পাস মেটাবলিজম বেশি হবে না? আর ফাস্ট পাস মেটাবলিজম বেশি হলে কি হবে? বায়োঅ্যাভেলেবিলিটি কমে যাবে না? কমে যাবে, হ্যাঁ। আবার এটা ফাস্ট পাস মেটাবলিজম যদি কম হয় কি হবে? বায়োঅ্যাভেলেবিলিটি বেড়ে যাবে না? এটুকু বুঝতেছি কিনা? এখন দেখেন, কিছু যে সকল ড্রাগ এই হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমের অ্যাক্টিভিটি বাড়াতে পারে তারা কি করবে? যদি বাড়ে তাহলে কি এর সাথে ব্যবহৃত অন্য অন্য যে ড্রাগগুলো হবে এ তো বাড়াবেই। তাহলে আমরা একটা সাথে কয়েকটা ড্রাগ খাই না? দেখা যায় কি আমি একই সাথে 2-3 রকমের ড্রাগ খাচ্ছি, তাহলে এই 2-3 রকমের ভিতরে এক রকমের ড্রাগ যদি থাকে যারা মাইক্রোজোমাল এনজাইমের কার্যকারিতা বাড়ায়, বাকি যে আরো 2 রকমের ড্রাগ আছে এই ড্রাগগুলোর মেটাবলিজম বেশি হবে না? ঠিক আছে, তখন কি হবে? ওই সকল ড্রাগের কি হবে? ফাস্ট পাস মেটাবলিজম বেশি হবে, বায়োঅ্যাভেলেবিলিটি কি কমে যাবে। মানে ওই একটা ড্রাগের জন্য বাকি বাকি হ্যাঁ বাকি আরো যে কয়েকটা ড্রাগ আছে এদের কি মেটাবলিজম বেশি হবে, বায়োঅ্যাভেলেবিলিটি কি কমে যাবে। তার মানে বায়োঅ্যাভেলেবিলিটি কমে যাওয়া মানে কি ফার্মাকোলজিক্যাল ইফেক্ট কম পাওয়া যাবে। তাহলে যদি এরকম কোনো ড্রাগ থাকে যে ড্রাগ কি হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমের কার্যকারিতা বাড়ায়, এর সাথে ব্যবহৃত অন্য অন্য ড্রাগগুলোর কি করতে হবে? ডোজটা একটু বাড়ায় দিতে হবে, তাই না? কারণ মেটাবলিজম বেশি হলে কি, যদি আমি ওমিপ্রাজল 20 মিলিগ্রাম দিতাম এখন উচিত কি 40 মিলিগ্রাম দেওয়া, কারণ যেহেতু মেটাবলিজম বেশি হবে তাহলে আমি বেশি দিলে হয়তো আগের সমান যাবে, তাই না? আবার উল্টাটার ক্ষেত্রে কি হবে? এনজাইম ইনহিবিশনের ক্ষেত্রে কি হবে? এরা হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমের কার্যকারিতা কি কমিয়ে দিবে। কমিয়ে দিলে কি হবে? এর সাথে ব্যবহৃত অন্য অন্য ড্রাগের মেটাবলিজম কম হবে, তাই না? তাহলে ফাস্ট পাস মেটাবলিজম যদি কম হয় বায়োঅ্যাভেলেবিলিটি কি হবে? বেশি হবে, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট বেশি হবে। তাহলে কি ড্রাগের ইফেক্ট ঠিক রাখার জন্য আমরা ড্রাগের ডোজটাকে কি কমায় দিতে পারি অথবা কি ওইভাবে রাখতে পারি, ঠিক আছে? এখানে বাড়ানো যাবে না, ঠিক আছে? ইনহিবিটরের সাথে কি হবে? অন্য অন্য ড্রাগের ডোজটা কি করা যাবে না, বাড়ানো যাবে না, ঠিক আছে? পারলে কমিয়ে দেওয়া উচিত, ঠিক আছে? আর যদি ইন্ডাক্টরের সাথে ব্যবহার করি তাহলে কি বাড়ায় দেওয়া উচিত। দেখেন পরীক্ষার প্রশ্নটা এখানে কিছু ড্রাগের নাম দেওয়া আছে, ঠিক আছে? কিছু ড্রাগের নাম দেওয়া আছে, বলা আছে কি এই সকল ড্রাগ হচ্ছে এনজাইম ইনডাক্টর, আর নিচের ড্রাগগুলোর কথা বলা আছে কি এনজাইম ইনহিবিটর। তাহলে নিচের কোন ড্রাগ যদি আপনার প্রেসক্রিপশনে থাকে তাহলে উপরের ড্রাগগুলো কি বা তার আশেপাশে যে ড্রাগগুলো আছে এগুলো কি হবে? ডোজটা একটু বাড়ায় দেওয়া উচিত। যদি 40 থাকে 80 দেওয়া উচিত, 20 থাকলে কি 40 দেওয়া উচিত। আর যদি উপরের ড্রাগগুলো থাকে উপরের ড্রাগগুলো থাকলে কি বাড়ায় দেওয়া উচিত, তাই না? আর নিচের ড্রাগগুলো থাকলে কমায় দেওয়া উচিত। পরীক্ষায় প্রশ্ন আসবে এরকম, why dose adjustment is required in case of ketoconazole, ঠিক আছে? প্রশ্নটা আসবে কি why dose adjustment, ডোজের অ্যাডজাস্টমেন্টটা কেন দরকার in case of ketoconazole। উত্তর কি দিবেন? উত্তর দিতে হবে কিটোকোনাজল থেকে, কারণ কিটোকোনাজল কোন গ্রুপে আছে দেখেন, এনজাইম ইনহিবিটিং ড্রাগ, তাই না? তাহলে আমাকে লিখতে হবে কি কিটোকোনাজল হলো এনজাইম ইনহিবিটিং ড্রাগ। একটা প্রশ্নের উত্তর লিখে নেন, বাকিগুলো ওইভাবেই সাজাবেন। Why dose adjustment is required in case of ketoconazole and testosterone? Why dose adjustment is required in case of ketoconazole and testosterone? Why dose adjustment? Why dose adjustment is required Ketoconazole. in case of ketoconazole and testosterone? ঠিক আছে, টেস্টোস্টেরন আর একটা কিটোকোনাজল, দুইটা দুই গ্রুপের ড্রাগ। Ketoconazole আর কি? টেস্টোস্টেরন, Testosterone. এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, নাম শুনছেন না? টেস্টোস্টেরন, নাম টেস্টোস্টেরন, কিন্তু বুঝাই গেছে। স্টেরন, ঠিক আছে? তাহলে প্রথমে লেখেন কিটোকোনাজল 1 নম্বর দিয়ে,
কিটোকোনাজল। অ্যানসার স্যার এটা হ্যাঁ, দেখেন কিটোকোনাজল হলো এনজাইম ইনহিবিটিং ড্রাগ। কিটোকোনাজল হলো এনজাইম ইনহিবিটিং ড্রাগ। কিটোকোনাজল হলো এনজাইম ইনহিবিটিং ড্রাগ। এরা হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমের, কিটোকোনাজল হলো এনজাইম ইনহিবিটিং ড্রাগ। এরা হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমের কার্যকারিতা ও সিনথেসিস, মিশন হেপাটিক মাইক্রো মাইক্রোজোমাল, এই যে লিখে দিছি না, মাইক্রোজোমাল এনজাইম, হেপাটিক মাইক্রোজোমাল এনজাইম, হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমের কার্যকারিতা ও সিনথেসিস কমিয়ে দেয়। এইটুকু তো আমরা সবাই বুঝছি, তাই না? যারা হচ্ছে এনজাইম ইনহিবিটিং ড্রাগ, এরা কি করবে? একটা কাজ করবে, হেপাটিক মাইক্রোজোমাল যে এনজাইম গুলো আছে যারা ড্রাগ মেটাবলিজমে সাহায্য করে, তাদের কি করবে? কমে তাদের কার্যকারিতা, অ্যাক্টিভিটি এবং কি সিনথেসিসটা, সিনথেসিস মানে কি তৈরি হওয়া, কমিয়ে দিবে। ঠিক আছে, তাহলে কি হবে? লেখেন ফলে এর সাথে ব্যবহৃত অন্যান্য ড্রাগের ফাস্ট পাস মেটাবলিজম বেশি হয়। ফাস্ট পাস মেটাবলিজম বেশি হয় ফাস্ট পাস মেটাবলিজম বেশি কম হয়, সরি, ফাস্ট পাস মেটাবলিজম কম হয় এবং বায়ো অ্যাভেলেবিলিটি বেশি হয়। হ্যাঁ, বায়োঅ্যাভেলেবিলিটি বেশি। ফাস্ট পাস মেটাবলিজম কম হলে বায়োঅ্যাভেলেবিলিটি কি হবে? বেশি হবে। ফলে, আচ্ছা ফলে তো একবার লিখছেন, তাই ড্রাগের টক্সিক ইফেক্ট কমানোর জন্য অন্যান্য ড্রাগের, কিটোকোনাজলের সাথে ব্যবহৃত অন্যান্য ড্রাগের ডোজ কমিয়ে দেওয়া উচিত বা কমিয়ে দিতে হয়। এফেক্ট কমানোর জন্য অন্যান্য ড্রাগের ডোজ বললাম কি, তাই ড্রাগের টক্সিক ইফেক্ট কমানোর জন্য, ঠিক আছে, টক্সিসিটি কমানোর জন্য কিটোকোনাজলের সাথে ব্যবহৃত অন্যান্য ড্রাগের ডোজ কমিয়ে দেওয়া উচিত। ঠিক আছে, অন্যান্য ড্রাগের ডোজকে এই ক্ষেত্রে কমিয়ে দেওয়া উচিত। নরমালি আগে যদি 40 মিলিগ্রাম কে, তখন 20 তে কি ওই 40 কাজই করবে। তার মানে কিটোকোনাজল যদি কোনো প্রেসক্রিপশনে থাকে, অন্য ড্রাগের ডোজ তুলনামূলকভাবে কম দিলে, মুখে খাওয়ার জন্য শুধু, কারণ কি একমাত্র মুখে খেলে কি হয়? ফাস্ট পাস মেটাবলিজম হয়, তাই না? তাহলে এটা শুধু রিলেটেড ফাস্ট পাস মেটাবলিজমের সাথে। এখন টেস্টোস্টেরনটা লিখতে পারবেন না? সেম জিনিস, এটা কি করবে? হ্যাঁ, উল্টায় দিবে। তার মানে কি হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমের অ্যাক্টিভিটি এবং সিনথেসিস কি করবে? বাড়িয়ে দিবে। ফলে কি হবে? ফাস্ট পাস মেটাবলিজম বেশি হবে, বায়োঅ্যাভেলেবিলিটি কি হবে? কম হবে। আর ওখানে ছিল টক্সিক ডোজ, তাই না? এখানে হবে ফার্মাকোলজিক্যাল, প্রপার ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাওয়ার জন্য কি করতে হবে? টেস্টোস্টেরনের সাথে ব্যবহৃত অন্যান্য ড্রাগের ডোজ কি করতে হবে? বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, বলেন, তবে লিখে ফেলি। লিখে ফেলি একবারে। স্যার লিখে ফেলি একসাথে।
লেখেন টেস্টোস্টেরন হলো এনজাইম ইনডিউসিং ড্রাগ। টেস্টোস্টেরন হলো এনজাইম ইনডিউসিং ড্রাগ। টেস্টোস্টেরন হলো এনজাইম ইনডিউসিং ড্রাগ। একই লেখা, এরা হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমের এনজাইম ইনডিউসিং ড্রাগ। একটা ইনহেবিটিং ছিল, এখন কি ইনডিউসিং। এরা হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমের আগে যেভাবে লিখছেন ওইটাই এনজাইম ইনডিউসিং ড্রাগ। আরেকটা হচ্ছে কি, এরা হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমের কার্যকারিতা ও সিনথেসিস বৃদ্ধি করে। হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমের কার্যকারিতা ও সিনথেসিস বৃদ্ধি করে, ফলে এর সাথে ব্যবহৃত অন্যান্য ড্রাগের বৃদ্ধি করে লিখছেন না? ঠিক আছে, ফলে এর সাথে ব্যবহৃত অন্যান্য ড্রাগের ফাস্ট পাস মেটাবলিজম বেশি হয় এবং বায়োঅ্যাভেলেবিলিটি কমে যায় বা কম হয়, এবং বায়োঅ্যাভেলেবিলিটি ফাস্ট পাস মেটাবলিজম এখন বেড়ে যাবে না, এনজাইম অ্যাক্টিভ না, এবং বায়োঅ্যাভেলেবিলিটি কম হয়। ফাস্ট পাস মেটাবলিজম বেড়ে যাবে, বায়োঅ্যাভেলেবিলিটি কি হবে? কমে যাবে। তাই হ্যাঁ, তাই ড্রাগের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট ইফেক্টের আগে সঠিক লেখেন বা প্রপার লেখেন। তাই ড্রাগের প্রপার ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাওয়ার জন্য টেস্টোস্টেরনের সাথে ব্যবহৃত অন্যান্য ড্রাগের ডোজ বৃদ্ধি করে দিতে হবে। ড্রাগের ডোজ ফার্মাকোলজিক্যাল ইফেক্ট পাওয়ার জন্য টেস্টোস্টেরনের সাথে ব্যবহৃত অন্যান্য ড্রাগের ডোজ বাড়াতে হবে। টেস্টোস্টেরনের সাথে ব্যবহৃত অন্যান্য ড্রাগের ডোজ বাড়াতে হবে। ঠিক আছে, তাহলে একটাতে একই জিনিস শুধু বাড়াতে হয়, আরেকটাতে কি কমাতে হয়, ডিউ টু এই ড্রাগটার জন্য। তাহলে এই টাইপের ড্রাগের নামগুলা কি কি আছে এটা স্পেসিফিক ভাবে কি চেষ্টা করবেন যতটুকু সম্ভব মুখস্থ করে ফেলার জন্য, কারণ যে কোনোটা আসতে পারে পরীক্ষায়। এই কাজটা কি ধরেন একটা নির্দিষ্ট টাইম, যে 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম টাইমের মধ্যে হবে, নাকি এটা মনে করেন আপনি দুই বেলা খাচ্ছেন, ঠিক আছে, তাহলে কিটোকোনাজল যদি দিনে 2 বেলা খান তাহলে কিটোকোনাজল 12 ঘন্টা কাজ করবে, ঠিক আছে, বা ফ্লুকোনাজল যদি দিনে আপনি 1 বেলা খান তাহলে এটা 24 ঘন্টা কাজ করবে। তাহলে যতক্ষণ এই ড্রাগটা থাকবে ততক্ষণ ও কি করবে, ততক্ষণ এই প্রক্রিয়াটা এইভাবেই থাকে, একইভাবে থাকবে না। কারণ ওই ড্রাগ যতক্ষণ আপনি রেগুলার ইউজ করবেন ততক্ষণ পর্যন্ত এই ইয়াটা থাকবে। কারণ এই ড্রাগের অ্যাক্টিভিটি, তো আমরা ড্রাগকে ঘন্টা ধরে খাচ্ছি কিসের জন্য? দেখা যাচ্ছে কি একটা ড্রাগ 8 ঘন্টা কাজ করে, তাহলে এটা আমরা কয় বেলা খাই? 3 বেলা খাই। যদি দেখা যায় একটা ড্রাগ কি 6 ঘন্টা কাজ করে, তাহলে এটা আমরা 4 বেলা খাই। 12 ঘন্টা কাজ করে 2 বেলা খাই, তাই না? তাহলে ওই 12 ঘন্টা পরে যদি আর এই ড্রাগটা না খাওয়া হয় তাহলে কিন্তু পরের 12 ঘন্টা ড্রাগটা কাজ করবে না ওইভাবে।
এটাই স্যার সিভিক জিম মনে হয় 12 ঘন্টা কাজ করবে। জি, সেফিক জিমের হাফ লাইফ 12 ঘন্টা পর্যন্ত রক্তে ম্যাক্সিমাম অ্যামাউন্টে থাকে। ঠিক আছে, সেই জন্য সেফিক জিম 500 মিলিগ্রাম দিলেও 12 ঘন্টা পর পর দিতে হবে। দুইবার দিনে হ্যাঁ, কি বলে 250 মিলিগ্রাম। 250 মিলিগ্রাম দিলেও দিনে দুইবারই দিতে হবে, কারণ অ্যাডাল্ট ডোজ কত 250 মিলিগ্রাম। স্যার অ্যান্টিবায়োটিক ছাড়া মানে যে মানে adult- ভিটামিন জাতীয় ওষুধ একটা আসলে 500 কাজে 500 ডিএস ডাবল স্ট্যান্ডার্ড, 500 কা ডিএস লেখা থাকে না, কোড লেখা থাকে। ওভার হ্যাঁ, ডিএস এর নাম বেশি, ডিএস তো ওভার দিবেই, তাই না? ওইটার ব্যবস্থা সেফুরন যেমন সেফিক জিম 200 মিলিগ্রাম অ্যাডাল্ট ডোজ, তাই না? হ্যাঁ 200 মিলিগ্রাম হচ্ছে অ্যাডাল্ট ডোজ। যদি রোগীর সিভিয়ারিটি খুব বেশি হয় তাহলে প্রথম একদিন 2 দিন 400 মিলিগ্রাম কি ব্যবহার করা যায়। যখনই রোগীর সিভিয়ারিটি কমে যাবে তখন কি 200 করেই কিন্তু খাবে। তাহলে ওইটা যেটা দেবে ওইটার গায়ে লেখা থাকবে ডিএক্স, ডিএস, ফোর্থ, এই টাইপের জিনিসগুলো কি লেখা থাকবে। তার মানে কি ডাবল স্ট্যান্ডার্ড, যতটুকু অ্যাডাল্ট ডোজ লাগে তার থেকে কি দ্বিগুণ দেওয়া আছে। এটা একদম লাস্ট পর্যন্ত ব্যবহার করতে হবে এমন কোনো কথা নাই। রোগীর সিভিয়ারিটি অনেক বেশি, আমি ডাবল স্ট্যান্ডার্ডের ড্রাগ দিচ্ছি, জীবাণু অনেক বেশি, এরপরে কি রোগীর আস্তে আস্তে বেটারমেন্ট হবে, কি হবে তখন ডোজটা কমে যাবে। ডোজটা কমে অ্যাডাল্ট, আবার ডোজ কমাতে কমাতে 125 এ চলে যাওয়া যাবে না। না ওইটা তো আবার চাইল্ড। হ্যাঁ, অ্যাডাল্ট ডোজ পর্যন্তই থাকতে হবে আমাকে, ঠিক আছে? যেমন ধরেন হসপিটালে যখন যায় তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে কি দেয়, ইনজেকশন আইটেম দেয় না। ইনজেকশন কেন দেয়? ইনজেকশনের অ্যাক্টিভিটি কি অনেক বেশি, ফাস্টাস মেটাবলিজম ওইভাবে কি হয় না, ঠিক আছে? তাহলে রোগী দ্রুত ভালো হয়ে যেতে থাকে। শেষ পর্যন্ত রোগীর একদম মনে করেন 7 দিন জ্বর, 7 দিনের দিন পর্যন্ত ইনজেকশন দিতে হবে এরকম তো কিছু না। যখন 3 দিনের মধ্যে রোগী মোটামুটি আগের তুলনায় ভালো, তখনই কি মুখে খাওয়ার ওষুধগুলো দিয়ে হসপিটাল থেকে রিলিজ করে দিবে, তাই না? ওকে, এটুকু ক্লিয়ার তো? পরীক্ষায় কিন্তু আসে এনজাইম ইন্ডাকশন, এনজাইম ইনহিবিশন। এবার আসেন হাফ লাইফ। হাফ লাইফ, হাফ লাইফ কাকে বলবো আমরা? হাফ লাইফ তো বুঝি অর্ধ জীবন, তাই না? হাফ লাইফ মানে হচ্ছে অর্ধ জীবন, এত গৌরব ঠিক আছে? আমাদের লাইফের অর্ধ জীবন হয়ে গেছে, হাফ লাইফ শেষ। ওকে, এখন আমরা যদি ড্রাগের হাফ লাইফের কথা চিন্তা করি তাহলে কি হবে দেখেন, একটা ড্রাগ এটা আমরা যদি এইভাবে যদি ধরি, যেটা হচ্ছে কি টাইম, এটা হচ্ছে কি টাইম, আর এটা হচ্ছে কি ডোজ মানে ড্রাগ। এইভাবে যদি আমরা একটা গ্রাফ করি তাহলে মনে করেন একটা ড্রাগ আমি খাচ্ছি, এটা হচ্ছে 0, তাই না? টাইমেরও 0, ইয়েরও 0। এখানে ধরেন 10 মিলিগ্রাম, এখানে ধরেন 20 মিলিগ্রাম, এখানে ধরেন 100 মিলিগ্রাম, এখানে কি 1 আওয়ার, 2 আওয়ার, 8 আওয়ার, এইভাবে যদি দেওয়া থাকে তাহলে একটা ড্রাগ যখন আমরা খাই তখন তো ড্রাগটা 0 থাকে, তাই না? ড্রাগটা শরীরের ভিতর থাকে। আমি এখন যদি ওমিপ্রাজল খাই, ওমিপ্রাজল আগে থেকে আমার শরীরে আছে, তাহলে ড্রাগটা তো 0 থেকে শুরু হবে। আর টাইমও কি 0 না? তাহলে আমরা কি 0 থেকে ড্রাগটা শুরু করলাম। ড্রাগটা শুরু করলে ড্রাগটা শরীরের ভিতর যে আস্তে আস্তে বাড়বে না, বাড়তে বাড়তে কি একটা ম্যাক্সিমাম অ্যামাউন্ট পর্যন্ত উঠবে, তাই না? ঠিক আছে, এটা হচ্ছে ড্রাগের পিক প্লাজমা কনসেন্ট্রেশন, মানে রক্তের ভিতরেই তো যাবে ড্রাগ, তার মানে প্লাজমাতে যাবে। তাহলে এই অ্যামাউন্টটাকে আমি কি বলতেছি? পিক প্লাজমা কনসেন্ট্রেশন। এখন দেখেন হয়তোবা এই পর্যন্ত এটা হচ্ছে থেরাপিউটিক উইন্ডোজ। কি বলি? থেরাপিউটিক উইন্ডোজ। হ্যাঁ, অর্থাৎ কি কোন ড্রাগ যতক্ষণ পর্যন্ত এই লেভেলে থাকবে ততক্ষণ পর্যন্ত সে আমার শরীরে কাজ করবে। যদি এটা নিচে নেমে যায় আর কাজ করবে না, যদি এটা উপরে উঠে যায় টক্সিক ইফেক্ট দিবে, ঠিক আছে? সাইড ইফেক্ট বা টক্সিক ইফেক্ট দিবে তখন, ঠিক আছে? তাহলে এটা যদি থেরাপিউটিক উইন্ডোজ হয় তাহলে একটা ড্রাগ ম্যাক্সিমাম এই পর্যন্ত উঠছে, তার মানে থেরাপিউটিক উইন্ডোজের মধ্যে আছে, ঠিক আছে? এখন এইখান থেকে নেমে এই যে এইটুকু দেখতেছেন না, অর্থাৎ মিনিমাম থেরাপিউটিক কনসেন্ট্রেশন, আর এটা হলো ম্যাক্সিমাম থেরাপিউটিক কনসেন্ট্রেশন। এই মিনিমাম থেরাপিউটিক এইটুকু কিন্তু না, কারণ এইটুকুতে কোনো কাজ করবে না ড্রাগ আমার শরীরে, ঠিক আছে? কারণ এখানে 0 থেকে এই পর্যন্ত ধরেন 15 পর্যন্ত, 15 মিলিগ্রাম পর্যন্ত রক্তে থাকলে কোনো কাজ করবে না, সে 15 মিলিগ্রামের উপর উঠলে কি করবে? কাজ করবে, ঠিক আছে? তাহলে 1 থেকে 15 মিলিগ্রাম পর্যন্ত কিন্তু আমরা ধরতেছি না, এটা মিনিমাম কি ইফেক্টিভ কনসেন্ট্রেশন, মানে এই উপরে হলে ড্রাগ কাজ করবে, এর নিচে হলে ড্রাগ কাজ করবে না। এখন কথা হচ্ছে এই যে ম্যাক্সিমাম উঠছে, ধরেন ম্যাক্সিমাম 100 মিলিগ্রাম পর্যন্ত উঠছে, ঠিক আছে? তাহলে এই ম্যাক্সিমাম, এই মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন থেকে ম্যাক্সিমাম হয়ে ড্রাগটা নিচে অর্ধেক হতে যে সময়টা লাগে, সেটাই হবে। ঠিক আছে? সেটাই হচ্ছে ওই ড্রাগের হাফ লাইফ। এখন এইটা এখানে অর্ধেক হতে যে সময় লাগে, অর্ধেকের পর আমরা আরেকটা ডোজ খাবো, ডোজ খেলে আবারও কি হবে?
উঠবে, আবার নিচে নেমে যাবে, আবার আরেকটা ডোজ খাবো, আরেকটা নিচে নেমে যাবে। তার মানে কি এইখান থেকে এই পর্যন্ত টাইমটা আমরা কি কাউন্ট করব, সরি এইখানে নেমে যাবে না, এইখান থেকে এই পর্যন্ত টাইমটা আমরা কাউন্ট করব। ঠিক আছে, এইটাই এক এক ড্রাগের এক এক রকম হয়। কোন ড্রাগের 6 ঘন্টা, কোন ড্রাগের 12 ঘন্টা, কোন ড্রাগের কি 8 ঘন্টা। ঠিক আছে, তাহলে কি কোন ড্রাগ যদি 8 ঘন্টা পরে এটা বের হয়ে যাওয়ার দেখ, 8 ঘন্টা পরে আবার আমরা খাবো, ঠিক আছে, খাওয়ার পরে আবার উঠবে, আবার 8 ঘন্টা পরে কি হবে, অর্ধেক হয়ে যাবে, আবার উঠবে, আবারও কি 8 ঘন্টা পরে অর্ধেক হয়ে যাবে। এখানে এখানে একটা করে কি ডোজ পড়বে। ওকে, যদি আমরা না খাই কি হবে, মনে করেন এখানে 8 ঘন্টা ছিল, আমরা ড্রাগটা 12 ঘন্টা পরে খাইছি, 12 ঘন্টা পরে ড্রাগটা কই চলে আসবে, একদম নিচে ছিল না। তখন আবারও কি ড্রাগের নতুন করে থেরাপিউটিক উইন্ডোজের ভিতরে প্রবেশ করতে হবে। কাজ করবে। এটা যদি অন্য ড্রাগের ক্ষেত্রে হয় খুব একটা প্রবলেম যদিও হবে না, বাট এটা যদি কি অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে হয় তাহলে এই যে সময়টুকু, লস হয়েছে। এই সময়টুকুতে তার ড্রাগ কাজ করবে না। এই সময়টুকুতে কি করবে, ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্সের জন্য কাজ করবে। তখন যে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কিভাবে কি বেঁচে থাকা যায় এটা নিয়ে তারা গবেষণা করবে। তখন এটা পুরোটা খাইলে তো কাজ হবে না, পরিবর্তন। ঠিক আছে, পরবর্তীতে ধীরে ধীরে একবারে তো আর হবে না, যখন আমি রেগুলার ডোজ মিস করতে থাকবো তখনই কি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক আছে, বাট এটা যদি এর মধ্যেই থাকতো তাহলে কি প্রত্যেক সময় সে কি করতো, ব্যাকটেরিয়া তখন বাঁচার চিন্তা করতো, গবেষণার চিন্তা করতো না, তাই না? এর মধ্যে থাকলে কি ব্যাকটেরিয়া গবেষণা। আর যখন 5 দিন 7 দিন আমরা খেলাম তখন তো ব্যাকটেরিয়া অলমোস্ট কি শেষ, আর বাকি যেটুকু আছে এটুকুকে বডির ইমিউন সিস্টেমে কি করবে, শেষ করে ফেলবে। ঠিক আছে, তার মানে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে খুবই সিলেক্টিভলি মেইনটেইন করতে হবে টাইম শিডিউলটা। আর অ্যান্টিবায়োটিকের ডোজ কখনো দিনে 3 বার হয় না, কখনো দিনে 2 বার হয় না, একবারই হয়। কখনো দিনে 1 বার হয় না। 2 বার হবে তাহলে। ঠিক আছে, অ্যান্টিবায়োটিকের ডোজ যখন আমরা বলি তখন কি 8 আওয়ারলি, 6 আওয়ারলি, তাই না, 12 আওয়ারলি, ওয়ান্স ডেইলি, এইভাবে বলি। তার মানে কি আপনাকে, কারণ আমি যদি আপনাকে বলি দিনে 3 বার খাবেন, আপনি তো 3 বার খেতে পারেন। সকালে ঘুম থেকে উঠছেন 10টার সময়, 10টা একবার খাইছেন, দুপুর 1টার সময় ভাত খাইছেন, 1টা একবার খাইছেন, আবার রাত 12টার সময় খাইছেন। এরকমই তো খেতে হবে মানুষ। না, এটা কাজ করবে না। ঠিক আছে? কমে আছে না? হ্যাঁ, এখন দেখেন কয় ঘন্টা হইলো, প্রথম ডোজ হইলো 3 ঘন্টা। কত, 10 থেকে 3 ঘন্টা, 3 ঘন্টা। তাই না? তারপরের ডোজ হইলো কত ঘন্টা, 11 ঘন্টা। তারপরের ডোজ কত, তারপরে ডোজ কত ঘন্টা পর পর হয়েছে, 12 থেকে 10, প্রায় 10 ঘন্টা। আমার মনে হয় ওষুধটা খাওয়ার কথা ছিল কি 8 আওয়ারলি। তাহলে দেখেন টাইম শিডিউল মেইনটেইনটা হলো কিভাবে। কাজ হবে তো। ঠিক আছে, যখনই আপনি অ্যান্টিবায়োটিক জাতীয় ড্রাগ খেতে হবে তখন আপনাকে খেতে হবে কি 8 গুণন 3, 3 8 24। ঠিক আছে, এটা 3 8 24 ভাবে আপনাকে খেতে হবে। ঠিক আছে, 8 ঘন্টা পর পর। আর বাকি ওষুধগুলো আপনি চাইলে কি মেইনটেইন করতে পারেন, কারণ কি এখানে ব্যাকটেরিয়া ইনভলভ না, তাই না? এরপর আমরা কি যাবো, যে যেটা আমরা দুইবার খেতে বলছি ওইটা মানে 12 ঘন্টা বুঝেন আপনি, যেটা দিনে 2 বার খেতে বলছে এটা কি বুঝবেন আপনি, 12 ঘন্টা। আর অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কি একেবারে মেইনটেইন করতে হবে ডোজটা। ঠিক আছে, মেইনটেইন না করলে কি হবে, এলোমেলো মেইনটেইন হবে। তার মানে দেখেন এখানে 3 ঘন্টা ঠিক আছে, বাট এখানে 11 ঘন্টা, 3 ঘন্টা সময় আছে ব্যাকটেরিয়ার এই ওষুধের পিছনে কাজ করার জন্য, তাই না? 20 মিনিট আধা ঘন্টা লেট হলে বেশি কম হচ্ছে সমস্যা। না, 20 মিনিটে খুব একটা বেশি সময় না, কিন্তু যদি 2-4 ঘন্টা হয়ে যায়, আপনি যদি ডোজ ভুলেও যান, যখন মনে পড়বে সাথে সাথে খেয়ে নিতে হবে। কিন্তু এটা একবার হতে পারে, তো প্রত্যেক বেলায় ভুলে যাবেন, কিন্তু পরের বার তো সেই টাইমই খেতে হবে। পরের বার আবার কিন্তু 8 ঘন্টা হিসাব অনুযায়ী যেটা আসে সেখানেই খেতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা প্লাজমা হাফ লাইফ কাকে বলবো? সহজ কথা, ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন থেকে কোন ড্রাগ অর্ধেক হতে যে সময় লাগে তাকে কি বলে? প্লাজমা হাফ লাইফ বলে। ঠিক আছে, মূলত হাফ লাইফ 3 প্রকার, আমরা প্লাজমা হাফ লাইফে গুরুত্ব দিয়ে বলবো। এছাড়া বায়োলজিক্যাল হাফ লাইফ আছে, এলিমিনেশন হাফ লাইফ আছে, মানে জিনিসগুলো আলাদা, একই জিনিস। দেখেন প্লাজমা হাফ লাইফ রক্তে যখন অর্ধেক হয়ে যাচ্ছে, ঠিক আছে, তখন এর ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অর্ধেক হয়ে যাচ্ছে না? তাহলে কোন ড্রাগের ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অর্ধেক হতে যে সময় লাগে তাকে বায়োলজিক্যাল হাফ লাইফ বলে। আবার দেখেন রক্ত থেকে যখন অর্ধেক বের হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম থেকে যখন অর্ধেক বের হয়ে যাচ্ছে, তখন অর্ধেক এক্সক্রিয়েট হয়ে যাচ্ছে না, শরীর থেকে বের হয়ে গেছে না বাকি অর্ধেক? অর্ধেক মানে কি, অর্ধেক যদি বের হয়ে যায় আর অর্ধেক আছে, তাহলে বাকি অর্ধেক শরীর থেকে বের হয়ে গেছে না? কিডনির মাধ্যমে কি শরীর থেকে বের হয়ে গেছে, আর বাকি অর্ধেক আছে। তাহলে অর্ধেক বের হয়ে যেতে যে সময় লাগে, ওই একই টার্মকে কি কয়েকটা মানে ইয়েতে বলতেছে যে অর্ধেক হতে যতটুকু সময় লাগে, তার মানে অর্ধেক আছে, এই অর্ধেক হতে যতটুকু সময় লাগে তাকে বলা হয় প্লাজমা হাফ লাইফ।
ফার্মাকোলজিক্যাল ইফেক্ট অর্ধেক হতে যে সময় লাগে তাকে বলা হয় বায়োলজিক্যাল হাফ লাইফ। অর্ধেক শরীর থেকে বের হয়ে যেতে যে সময় লাগে তাকে বলা হয় কি এলিমিনেশন হাফ লাইফ। বাট আপনারা পড়বেন গুরুত্ব দিয়ে কোনটা, প্লাজমা হাফ লাইফ। এই শব্দটা আপনি বিভিন্ন ড্রাগের সাথে পাবেন, প্লাজমা হাফ লাইফ এত, প্লাজমা হাফ লাইফ এত, হাফ লাইফ এত। হাফ লাইফ বলতে আমরা প্লাজমা হাফ লাইফই বুঝবো। স্যার এটা কি সব ডাকের ক্ষেত্রে প্রযোজ্য? মনে করেন একটা ওষুধ ভিটামিন বা ক্যালসিয়াম দুই এটা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে ম্যাক্সিমাম লেভেলে প্রযোজ্য। আর ভিটামিন মিনারেল এগুলো তো ড্রাগ না বলে ফুড সাপ্লিমেন্ট বলা উচিত, তাই না? ফুড সাপ্লিমেন্ট বলা উচিত, কারণ আমরা খাদ্য কয় প্রকার পড়ছি মনে আছে? খাদ্য কয় প্রকার কেমিক্যাল কম্পোজিশন অনুযায়ী? 6 প্রকার। কি কি? কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস এবং ওয়াটার। ভিটামিন, মিনারেল, ওয়াটার। তাহলে ভিটামিন, মিনারেল, ওয়াটার এগুলো কি ফুড সাপ্লিমেন্ট হলো না? ঠিক আছে, ওকে। প্লাজমা হাফ লাইফ ক্লিয়ার। রিসিপ্টর, রিসিপ্টর পর্যন্ত আজকে পড়া থাকবে। স্যার আজকে এটা শেষই করে দেন। হুম, মানে এটা শেষ হলে স্যার এরপরে রবিবারের ক্লাসগুলোতে কি পড়ানো হবে? পেছনে আরো আছে না? হ্যাঁ, ওই যে মুড অফ তাহলে এগুলো সব পড়িয়ে দেন আজকে। না, এগুলো পড়ানো যাবে না। সবটা অনেক হয়ে যাবে। কম বই পড়া। আচ্ছা, অবশ্য আরেকদিন ক্লাস নিলে হবে, হুম, আরেকদিন ক্লাস নিলে মুড হবে। অফ অ্যাকশনটা শুরু করে। আচ্ছা, রিসিপ্টরটা দেখেন। রিসিপ্টরের ক্ষেত্রে আমরা বলবো যে একটা ড্রাগ, ঠিক আছে, একই সময় দেখা যাচ্ছে আমরা কি কতগুলা ড্রাগ একত্রে খাচ্ছি। ধরেন 1 2 3 4 4টা ড্রাগ আমরা একই সময় খাচ্ছি। একটা ড্রাগ হয়তো ব্যথার জন্য কাজ করে, কি ব্যথা। একটা ড্রাগ হয়তো কি অ্যান্টিবায়োটিক, একটা হয়তো কি গ্যাস্ট্রিকের ড্রাগ, তাই না, অ্যান্টি আলসারেন্ট। আরেকটা হয়তো কি পেট ব্যথার অ্যান্টি স্পাজমোটিক। তাহলে 4টা ড্রাগ আপনি কি 4 কারণে খাচ্ছেন, 4 ধরনের ইন্ডিকেশনের জন্য খাচ্ছেন, তাই না? এখন কথা হচ্ছে আপনি এই ওষুধটা বুঝবে কিভাবে যে আপনি তাকে কিসের জন্য খাচ্ছেন? ইম্পর্টেন্ট কোশ্চেন না? যে আপনি কি ওষুধকে খাওয়ার আগে বলে দেন তুমি ব্যথার কাজ করবা, তুমি কি বমির কাজ করবা?